হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে আমাদের ইভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞান সিটেট 21শে জানুয়ারি 2024 অর্থাৎ 2024 সালে যে জানুয়ারি মাসে যে রিসেন্ট পরীক্ষাটা হয়েছিল সিটেটের, সেটার প্রশ্নপত্র আজকে আমরা ইন ডিটেলসে ইভিএসে কী কী প্রশ্ন এসেছিলো, কোথা থেকে প্রশ্ন এসেছিলো, পুরো জিনিসটা আজকে তোমাদেরকে কভার করাবো। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন। প্রত্যেকে ভালো করে প্রশ্নটা দেখো, তারপর অপশানগুলো দেখবে, কারণ প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের অপশান কিন্তু একটা পেজে তোমরা দেখতে পাবে না। তাই প্রশ্নগুলো আগে ভালো করে দেখো, তারপর আমি প্রত্যেকটা অপশান তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন বলছে, একজন ইভিএস শিক্ষক, দেখো বলা হয়েছে একজন ইভিএস শিক্ষক তার ছাত্রদেরকে ভাবতে এবং উত্তর দিতে বললেন। ধরো একজন ইভিএস শিক্ষক তার ছাত্রছাত্রীদের বললেন যে তোমরা চিন্তা করো, ভাবো এবং তোমরা উত্তর দাও। কেন আমরা শীতকালে পশমি কাপড় পরলে স্বাচ্ছন্দ্য বোধ করি? তো আমরা তো শীতকালে উলের পোশাক পরি, তাই না? তাহলে উলের পোশাক পরলে কেন আমাদের ভালো লাগে বা গরম অনুভব কেন হয়, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা কি ধরনের প্রশ্ন? অপশান এ বলছে অনুমানমূলক, বাচ্চারা অনুমান করে বলবে যে কেন আমাদের ভালো লাগে, কেন আমাদের গরম লাগে, অনুমানমূলক প্রশ্ন। 2 নম্বর বলছে এটা বাস্তবমূলক প্রশ্ন, বাস্তব রিলেটেড প্রশ্ন। 3 নম্বর বলছে এটা অভিসারী প্রশ্ন, ঠিক আছে। আর 4 নম্বর বলছে কি বিশ্লেষণাত্মক প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যানালিটিক্যাল কোশ্চেন। তাহলে কী হবে অ্যান্সার বলো? তাহলে এই অভিসারী বাংলা ইংরেজিতে কি? অভিসারীকে ইংরেজিতে বলছে কনভার্জেন্ট। কি বলা হয়? কনভার্জেন্ট। ওকে, কনভার্জেন্ট প্রশ্ন। আর এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, অ্যানালিটিক্যাল কোশ্চেন। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে আমি যখন একটা বাচ্চাকে কোনো একটা প্রশ্ন করলাম, তারপর আমি বললাম যে তুমি ভাবো, ভেবে তুমি উত্তর বলো, অর্থাৎ এখানে বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ অ্যানালাইসিস করতে বলছে, অর্থাৎ এই প্রশ্নটা হবে কি অ্যানালিটিক্যাল কোশ্চেন। বোঝা গেল? তো এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট, বিশ্লেষণাত্মক কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্নটা ইংলিশে রয়েছে, একটু আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। বলছে স্টুডেন্ট কন্ডাক্ট এ সার্ভে, বাচ্চারা বা স্টুডেন্টরা একটা সার্ভে করেছিল, বোঝা গেল, একটা সমীক্ষা করেছিল। ইন দেয়ার হোমস অ্যান্ড নেইবারহুড টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মেম্বার অ্যান্ড অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন ইচ ফ্যামিলি। তো ক্লাসের বাচ্চারা তাদের নিজের বাড়ি এবং তাদের আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে সার্ভে করেছিল। সার্ভেটা কিসের ওপর ছিল? যে ওই বাড়িতে কতগুলো মেম্বার রয়েছে এবং তাদের দৈনন্দিন কতটুকু করে জলের প্রয়োজন। হোয়াট স্কিল অ্যান্ড প্রসেস আর ডেভেলপ থ্রু দিস অ্যাক্টিভিটি? এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের কোন দক্ষতাগুলো বৃদ্ধি পাবে? অপশান এ বলছে হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কি? অনুমান করা। ইনফেরিং মানে অনুমান করা। এক্সপ্রেশন। তাহলে হাইপোথেসিস মানে হচ্ছে সত্যকে যাচাই করার জন্য অনুমান করা, এটা। 2 নম্বর বলছে প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করা, এক্সপেরিমেন্ট করা এবং অবজারভেশন করা। 3 নম্বর বলছে কোশ্চেনিং, এক্সপেরিমেন্টেশন, তারপরে সেন্সিটিভিটি টুয়ার্ডস এনভায়রনমেন্ট। অপশান নাম্বার 4 বলছে কোশ্চেনিং, ইনফেরিং এবং এক্সপ্রেশন। তাহলে একটা কথা মাথায় রাখবে, এই ধরনের যদি প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসে তাহলে আনসার কি করবে? কোশ্চেনিং, ইনফেরিং এবং এক্সপ্রেশন, এই 3টে দক্ষতা বৃদ্ধি পাবে। যেমন ধরো বাচ্চারা যখন কারো বাড়ি যাবে তখন তাকে জিজ্ঞাসা করছে বাড়ির মালিককে যে আপনাদের বাড়িতে কতজন আছে, আপনাদের দৈনন্দিন কতটুকু করে জলের প্রয়োজন হয়, আপনাদের জলে কি সমস্ত কাজ হয়ে যায়। তার মানে কি বাচ্চাগুলো বাড়ির যে মালিক রয়েছে তাদেরকে কিন্তু প্রশ্ন করছে, অর্থাৎ প্রশ্ন করার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে ইনফেরিং মানে অনুমান করছে। অনুমান মানে কি? আগামী দিনে কি হতে পারে, যদি জলের ঘাটতি থাকে তাহলে তাদের কি কি সমস্যা হতে পারে, যদি জলের ঘাটতি না থাকে তাহলে কি কি হতে পারে, অর্থাৎ অনুমান করছে, এটাকে বলছে ইনফেরিং। তারপরে এক্সপ্রেশন, তারপরে সেই জিনিসটা তারা প্রকাশ করছে যে আপনাদের এইরকম ব্যবস্থা করা হবে বা এরকম কিছু করা হবে, এই যে তাদের মনের যে ভাব এটা তারা প্রকাশ করছে। তো এখানে আমার 3 ধরনের দক্ষতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এক কোশ্চেনিং, ইনফেরিং এবং এক্সপ্রেশন। তাই সঠিক আনসার অপশান নাম্বার ডি। বোঝা গেল?
নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে থিম পরিবার, মানে পরিবার মানে ফ্যামিলি যে থিম রয়েছে এবং বন্ধু ইভিএসের একটি প্রধান থিম এবং উদ্ভিদ ও প্রাণী পরিবার ও বন্ধুর একটি উপথিম হিসাবে উপস্থাপন করা হয়েছে। কারণ দেখো, কারণ থিমগুলির মাধ্যমে মানুষের এবং জীবনের অন্যান্য রূপের পারস্পরিক নির্ভরশীলতা তুলে ধরা হয়েছে। তাহলে আমরা যদি ভালো করে দেখি, এই যে থিম, দুটো থিম রয়েছে, একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে বন্ধু মানে ফ্রেন্ড। তো আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম, একবার দেখে নাও। দেখো, তাহলে আমরা কিন্তু এর আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে ডিটেলসে বলেছিলাম আমাদের প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের মূল বিষয়বস্তু আলোচনা করা হয় 5টি বিষয়কে কেন্দ্র করে। কি কি? একটা হয় খাদ্য পুষ্টি, একটা হচ্ছে বাসভূমি, 3 নম্বর হচ্ছে কি জল, আর 4 হচ্ছে ভ্রমণ, আর পরিবার আর বন্ধু। বুঝতে পেরেছো? তাহলে 5টা থিম রয়েছে। কি কি বললাম? 5টা থিম। একটা হচ্ছে কি পরিবার ও বন্ধু, 2 নম্বর হচ্ছে ভ্রমণ, 3 নম্বর হচ্ছে জল, তারপর হচ্ছে বাসভূমি, খাদ্য পুষ্টি। তারপর দেখো, সেই আগের ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ডিটেলসে তোমাদের ক্লাস করেছিলাম, প্রত্যেকটা জিনিস কিচ্ছু বাদ দিইনি। এগুলো থেকে কিন্তু প্রতি বছর কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে টেটে, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। সব আছে দেখো, খেলা, পরিবার, সব কিছু আছে। অ্যানিম্যাল, দেখো প্রাকৃতিক পরিবেশ, অ্যানিম্যাল, উদ্ভিদ, সব কিছু, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। তাহলে প্রশ্নে আমরা ফিরে আসলাম। তাহলে বলছে কি, এই যে পরিবার এবং বন্ধু এই থিমটা, তাহলে পরিবার এবং বন্ধু থিমের মধ্যে কোনটা পড়ছে? উদ্ভিদ ও প্রাণী, একদম কারেক্ট। তাহলে পরিবার ও বন্ধুর মধ্যে কি পড়ছে? উদ্ভিদ ও প্রাণী কিন্তু পড়ছে। এগুলো হচ্ছে মেন থিম আর এগুলো হচ্ছে সাব থিম। আর এটা তো একদম কারেক্ট, থিমগুলো মানুষের বা ছাত্রছাত্রীর জীবনের সঙ্গে যুক্ত। তো এখানে সঠিক আনসার কী হবে? এখানে কিন্তু সঠিক আনসার হবে দাবি এ কারণ উভয় সঠিক, কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এটা হবে আমাদের সঠিক আনসার। দাবিটা একদম সঠিক এবং কারণটাও কিন্তু সঠিক, এটা মাথায় রেখো। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে বলছে পাখি পর্যবেক্ষকদের দ্বারা লক্ষ্য করা গেছে, যারা পাখি পর্যবেক্ষক তারা লক্ষ্য করেছে, দেখেছে যে যেখানে একটি অদ্ভুত প্রজাতির পাখি রয়েছে, যারা পাখি বিশেষজ্ঞ বা পাখি নিয়ে গবেষণা করে তারা দেখেছে যে একটা অদ্ভুত ধরনের পাখি রয়েছে। পুরুষ পাখি তাদের নিজস্ব বাসা তৈরি করে এবং স্ত্রী পাখি সমস্ত বাসা দেখে তার সব থেকে যেটা ভালো লাগে সেই বাসাতে গিয়ে সে ডিম পাড়ে। সেই পাখির নাম কি? ভারতীয় রবিন, 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বর বলছে সূর্য পাখি, 3 নম্বর দর্জি পাখি, আর 4 নম্বর হচ্ছে তাঁতি পাখি। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, তাঁতি পাখি। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। WB এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে MCQ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। নেক্সট দেখো, নেক্সট বলছে প্রদত্ত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সঠিক বিকল্পটি চয়ন করুন বা নির্বাচন করুন। বলছে উচ্চতার তুলনায় আমরা সমুদ্রপৃষ্ঠে সহজেই খাবার রান্না করতে পারি। বলতে চাইছে যে আমরা যদি পাহাড়ের ওপরে যাই সেখানকার তুলনায় আমরা কিন্তু আমাদের নিচে সেখানে কিন্তু খাবার আমরা অতি দ্রুত রান্না করতে পারি। অপশান নাম্বার বি বলছে উচ্চতায় পানির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি পাই। এটা কিন্তু ভুল, কারণ আমরা যত ওপরের দিকে যাব, ভালো করে দেখো, আমরা যত ওপরের দিকে যাব তত কিন্তু অ্যাটমসফিয়ারের চাপ
বায়ুর চাপটা কিন্তু তত কম হবে, আর বায়ুর চাপ কম হলে জলের যে স্ফোটনাঙ্ক সেটা কিন্তু হ্রাস পাবে। আমরা জানি আমাদের জল কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে বলো? 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে, কিন্তু যদি আমি পাহাড়ের ওপরে যাই সেটা কিন্তু 80 ডিগ্রি টেম্পারেচারে ফুটবে, মানে জল কম টেম্পারেচারে ফুটবে, যার ফলে কি হবে, ওই যে সমস্ত আমরা জিনিস রান্না করব সেগুলো অতি দ্রুত রান্না হবে না। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে? এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা। এই ধরনের প্রশ্ন কিন্তু 2017 সালে টেট পরীক্ষায় এসেছিল এই কনসেপ্টের উপর ভিত্তি করে। চলো নেক্সট কোশ্চেন বলছে, অ্যালেক্স ক্লাস 3-র একজন ইভিএস শিক্ষক। ওয়ার্ক উই ডু, ভালো করে দেখো, অ্যালেক্স ক্লাস 3-র একজন ইভিএস শিক্ষক। ওয়ার্ক উই ডু থিমটি প্রবর্তন করার সময় তার ছাত্রকে কাগজের রঙিন স্ট্রিপ কাটতে এবং একটি মাদুর তৈরি করতে স্ট্রিপগুলি বুনতে সাহায্য করো। একটি সুন্দর মাদুর তৈরি করতে প্রান্তগুলি একসাথে আঠালো করা হয়। নিচের কোন উদ্দেশ্য অ্যালেক্সকে তার ছাত্রদের ফোকাস করতে সাহায্য করা উচিত? মানে আমাদের যে থিম রয়েছে তার মধ্যে আর একটা থিম রয়েছে যে চলো আমরা করি, মানে হচ্ছে ওয়ার্ক উই ডু, চলো আমরা করি। এটা মানে হাতে কলমের শিক্ষা, বুঝতে পেরেছি? এটা থিম হচ্ছে হাতে কলমের শিক্ষা। এখানে একজন শিক্ষক মহাশয় অ্যালেক্সকে বলছেন যে তোমরা কাগজের কিছু ট্রিপ বানাও, মানে যেটাকে আমরা বলি কি দেখো, স্ট্রিপ বানাও, ফিতে বানাও, যেটার মাধ্যমে আমরা মাদুর তৈরি করব, মানে বুনে বুনে মাদুর তৈরি করব। এখানে কি বলতে চেয়েছে? বলছে রং নির্দেশন সম্পর্কে শেখা এবং একটি নান্দনিক অনুভূতির বিকাশ। তো বাচ্চাদেরকে আমি যখন রঙিন কাপড় বা রঙিনের কাগজ বা কিছু দিয়ে মাদুর তৈরি করতে বলবো, তার মানে বাচ্চাদের কাছে কালার সম্পর্কে ধারণা হবে এবং তাদের যে নান্দনিক বিকাশ, সৃজনশীলতার বিকাশ ডেভেলপ হবে। অবশ্যই এটা কিন্তু কারেক্ট, একদম ঠিক আছে এটা, তাই তো? অপশন এ কারেক্ট। অপশন বি বলছে তাঁতিদের দ্বারা সম্পাদিত বয়নের সাথে কার্যকলাপ সম্পর্কিত, যে যখন আমরা এটা নিজেরা তৈরি করব তখন আমরা বুঝতে পারবো যে তাঁতিরা কিভাবে সেই জিনিসটা তৈরি করে, এটা কিন্তু তাঁতিদের সঙ্গে আমরা রিলেট করতে পারবো। অপশন নাম্বার সি বলছে মাদুর তৈরির ধাপগুলো তারা মুখস্থ করবে। আমি কি বলেছিলাম? আধুনিক শিক্ষা বিজ্ঞানে মুখস্থ করা জিনিসটাকে একদম ইগনোর করা হয়েছে। ডি নাম্বার বলছে আকর্ষণীয় রঙের কাগজ নির্বাচন করা এবং স্ট্রিপ কাটা শেখে নিখুঁতভাবে। তাহলে বাচ্চাগুলো সঠিকভাবে রঙকে নির্বাচন করতে পারবে, কিভাবে স্ট্রিপ বা ফিতাগুলো কাটতে হবে সেগুলোকে তারা শিখতে পারবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এ সি ডি, এ বি। তাহলে কী হবে আনসার দেখে নাও। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এ, বি এবং ডি। সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, এ বি ডি। মুখস্থ তারা কিন্তু করবে না। নেক্সট দেখো, নিচের কোন কৌশলটি খাদ্য থিম শেখানোর সময় অনুসন্ধানকে উৎসাহিত করে? দেখো একটা টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, বুঝতে পেরেছি? একটা টপিক থেকেই। তাহলে বলছে দেখো খাদ্য থিম সম্পর্কে কোনটা? শিক্ষার্থীদের তাদের পরিবারের সদস্যদের খাবারের পছন্দগুলি খুঁজে বের করতে বলা, যে বাচ্চাদেরকে বললাম তোমাদের বাড়িতে কে কী খাবার খায় সেগুলো তোমরা একটা লিস্ট করবে। অপশান নাম্বার বি বলছে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত বিভিন্ন সংরক্ষিত খাদ্য সামগ্রীর ছবি দেখানো হয়েছে। অপশান নাম্বার সি শিক্ষার্থীদের বিভিন্ন খাবারের ছবি সংগ্রহ করতে বলা। অপশান নাম্বার 4 স্যান্ডউইচ এবং সিকাঞ্জিটা কি লেবু জল ইত্যাদি আগুনবিহীন রান্নার প্রদর্শন করানো। তাহলে কী হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, যে শিক্ষার্থীদের তাদের পরিবারের সদস্যরা যে কী কী খাবার খায় সেইগুলোকে একটা ছোট্ট করে লিস্ট ডাউন করতে বলা। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রবি এক গ্লাস জল নিয়ে এসলো, সে এতে একটি লেবু রাখে। রবি এক গ্লাস জলে, ধরো এই একটা গ্লাস, এই গ্লাস জল আছে, এর মধ্যে একটা লেবু দিয়েছে, ঠিক আছে? তারপর তিনি এই জলে প্রচুর পরিমাণে লবণ যোগ করছে, প্রচুর পরিমাণে লবণ অ্যাড করছে। যদি আমরা জলে লবণ অ্যাড করি কী হবে? জলের ঘনত্বটা কী হবে? কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। তাহলে জলের ঘনত্ব যখন বেড়ে যাবে তাহলে কি হবে বলো? লেবুটা পানিতে ভেঙে যাবে। এক গ্লাস পানিতে লেবুটা মাঝপথে থাকবে, মানে মিডিল বরাবর থাকবে। তারপর বলছে লেবু পানিতে ডুবে যাবে। অপশান নাম্বার 4 বলছে লেবু পানিতে ভাসবে। তাহলে এখানে সঠিক আনসার হবে কি লেবু পানিতে ভাসবে, কারণ এই যে গ্লাস,
এই গ্লাসে তো জল ছিল, প্রথমে লেবুটা দিলে লেবুটা কিন্তু ডুবে গেছিলো, যেই লবণ মেশাতে শুরু করলো লেবুটা কিন্তু ভাসতে শুরু করলো, কারণ লেবুর থেকে লেবুর জল মানে লেবুর থেকে কিন্তু ওই নুন মিশ্রিত জলের যে ঘনত্ব সেটা কিন্তু বেশি, অর্থাৎ বেশি ঘনত্বের জিনিসে কম ঘনত্ব জিনিস পড়লে সেটা কিন্তু ভাসতে আরম্ভ করে। তো এই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সীমা অ্যান্ড ইভিএস টিচার অর্গানাইজ এ ফিল্ড ট্রিপ টু জু। মানে সীমা হচ্ছে একজন ইভিএস টিচার, সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেছে, চিড়িয়াখানায় গেছে, ফর হার স্টুডেন্ট, তার শিক্ষার্থীদের নিয়ে। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ অফ দ্য ট্রিপ অফ জু। তাহলে নিচের কোনটি সব থেকে বেশি ভালো মানে চিড়িয়াখানা পরিদর্শন করার? অপশন নাম্বার এ বলছে রিকল নেমস অফ অ্যানিম্যাল ইন দ্য জু। তাহলে আমি বাচ্চাদেরকে চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম বিভিন্ন প্রাণীর নামকে মুখস্থ করতে এবং মনে করার জন্য। 2 নাম্বার বলছে টু রিলেট কনসেপ্ট রিলেটেড টু অ্যানিম্যাল। তাহলে অ্যানিম্যালের যে কনসেপ্ট রয়েছে সেই সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য, যে কোন অ্যানিম্যাল কত লম্বা হয়, তারা কি খায়, তাদের আয়ু কত, তারা দেখতে কেমন, প্রত্যেকটা জিনিস বোঝাবার জন্য। সি নাম্বার বলছে টু প্রমোট প্রসেস স্কিল। সেই প্রসেস স্কিল মানে একই, যে মানে ভালো করে অবজারভেশন করা, সেটাকে খাতায় নোট ডাউন করা, নাম লেখা, ঠিক আছে, এগুলোকে হচ্ছে প্রসেস মানে একটা পদ্ধতি করা। ডি নাম্বার বলছে অ্যাসেসমেন্ট অফ দ্য স্টুডেন্ট লার্নিং অ্যাট দ্য জু, মানে চিড়িয়াখানার শিক্ষার্থীদেরকে ইভ্যালুয়েশন করা। তাহলে কী হবে আনসার? দেখো এখানে মাল্টিপল অপশান রয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার এতে হবে না, কারণ রিকল আর মুখস্থ করা জিনিসটা একই রকম, তো এটা হচ্ছে বাদ। তাহলে এ বাদ দিয়ে সবগুলো কিন্তু আমাদের আনসার হবে অপশান নাম্বার ডি, বি সি ডি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন, ইভিএস এর পাঠ্যপুস্তকে এনসিএফ 2005-এর সুপারিশ প্রতিফলিত করা উচিত, যাতে স্কুলের ছাত্রদের জীবনকে তাদের বাইরের জীবনের সঙ্গে যুক্ত করা যায়। তাহলে এনসিএফ 2005 বলছেন যে আমাদের স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কি করতে হবে, বাইরের যে পরিবেশ রয়েছে তাদের সঙ্গে যুক্ত করতে হবে। কি বলছে দেখো, পাঠ্যপুস্তক সমস্ত প্রদত্ত ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান গঠনে সাহায্য করে, অবশ্যই কারেক্ট। 2 নাম্বার কি বলছে দেখো, বলছে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে শিক্ষাদানের অন্যতম সম্পদ হিসেবে ব্যবহার করা হয়। অপশান নাম্বার 3, শিক্ষার্থীরা ইভিএসের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা মুখস্থ করতে বাধ্য হয়। অপশান নাম্বার ডি, পাঠ্যপুস্তকই জ্ঞানের একমাত্র উৎস। তাহলে কী হবে আনসার দেখো, বলো প্রত্যেক আনসার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ। তাহলে পাঠ্যপুস্তকের সমস্ত প্রদত্ত ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান গঠনে সাহায্য করে। ওকে, তো অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, ডাক্তাররা ম্যালেরিয়া নিশ্চিত করার জন্য রুগীদের রক্ত পরীক্ষা করে। আমরা তো জানি যে কারোর শরীরে ম্যালেরিয়া হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করা হয় কেন? রক্তে স্ত্রী অ্যানোফিলিস মশার ডিম পরীক্ষা করার জন্য। অপশান নাম্বার বি, রক্তে জীবাণু আছে কিনা দেখার জন্য। অপশান নাম্বার সি, রক্তে হিমোগ্লোবিনের পরীক্ষা করার জন্য। অপশান নাম্বার ডি, রক্তে আয়রনের পরীক্ষা করার জন্য। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট, রক্তে জীবাণু পরীক্ষা করার জন্য। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, বলছে নিচের সেটটি প্রাথমিক স্তরে ইভিএস এর থিমগুলি চিহ্নিত করে। তাহলে নিচের কোনগুলি প্রাথমিক বিদ্যালয়ের একটি ইভিএস এর থিম? পরিবার, বন্ধুবান্ধব, ভ্রমণ এবং প্রাকৃতিক সম্পদ। আমি যখন পড়ালাম সেখানে কি প্রাকৃতিক সম্পদ ছিল? একদম ছিল না। 2 নম্বর বলছে আশ্রয়, শেল্টার, ভ্রমণ, আমরা যা করি করি। অপশান নাম্বার 3 বলছে কি দেখো, অপশান নাম্বার 3 বলছে আবহাওয়া, জল, ভ্রমণ, খাদ্য উপাদান, আশ্রয়। তাহলে কী হবে আনসার বলো, প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার বি, আশ্রয়, ভ্রমণ, আমরা যা করি এবং করি। আর অপশান নাম্বার ডি কী বলছে, খাদ্য, উপাদান, আশ্রয়। বলো কী হবে আনসার বলো। দেখো যে থিমগুলোর কথা বলা হয়েছে এখানে 6টা থিম আছে, ঠিক আছে। একটা হচ্ছে খাদ্য, পুষ্টি, বাসভূমি, জল, আর একটা হচ্ছে কি ভ্রমণ, আর একটা হচ্ছে পরিবার, বন্ধু। বাসভূমি মানে কি আশ্রয়স্থল, আর একটা ছিল কি মানে উই ডু, ঠিক আছে, উই ডুটা ছিল চলো আমরা করি, এটা ছিল, এখানে একটা মিস্টেক আছে, ঠিক আছে, পরে কিন্তু লেখা আছে, অবশ্যই লেখা আছে পিডিএফের শেষের দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কী হবে আনসার চলো দেখি আমরা। তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট, ভ্রমণ, আমরা যা করি এবং আশ্রয় মানে বাসভূমি। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো,
নেক্সট বলছেন নিম্নলিখিত বিবৃতিগুলি সাবধানে পড়ুন এবং সঠিক বিকল্পগুলি বেছে নিন, মানে সঠিক কোনটা। বলছে জাইলেম হলো গাছের শিকড় থেকে বাকি অংশে জল ও খনিজ লবণ পরিবহন করে, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতার বিভিন্ন অংশে খাদ্য স্থানান্তরিত করা। একদম কারেক্ট, কারণ জাইলেমের কাজ হচ্ছে জল এবং খনিজ লবণকে পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের সারা অংশে খাবার পৌঁছিয়ে দেওয়া। তো এখানে সঠিক আনসার কী হবে? এ বি উভয় হচ্ছে সত্য, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, একজন ইভিএস শিক্ষক তার ছাত্রদের প্রাণীদের সম্পর্কে শিখিয়েছেন এবং তাদের নিম্নলিখিত কাজটি করতে বলেছেন। মানে একজন ইভিএস শিক্ষক তার ছাত্রছাত্রীদের প্রাণী সম্পর্কে শিখিয়েছেন এবং তাদের নিম্নলিখিত কাজটি করতে বলেছেন। অপশন নাম্বার এ, তাদের চারপাশের বিভিন্ন প্রাণীর নাম লিখতে বলেছেন। অপশন নাম্বার বি, বিভিন্ন প্রাণীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে বলেছে। অপশন নাম্বার সি, পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিভাগ করতে বলেছে। আর প্রাণী শব্দটির সংজ্ঞা দিতে বলেছে। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে কী হবে অ্যান্সার বলো? চলো এবার দেখো মাল্টিপল অপশন রয়েছে। এবার বলছে নিচের কোনটি নয় প্রাথমিক স্তরে ইভিএস এর প্রকৃতি অনুসারে ওপরে নিচের কোনটি প্রাথমিক স্তরের জন্য উপযুক্ত নয়? এই যে চারটে অপশন বললাম, নিচের কোনটি উপযুক্ত নয়? অপশন সি, অপশন ডি, তারপর কি বলছে অপশন এ সি, অপশন হচ্ছে বিসি। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। ডি কিন্তু কারেক্ট নয়, কারণ বাচ্চাদেরকে সংজ্ঞা বলতে বললে তারা কিন্তু পারবে না। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ব্যাপক মূল্যায়ন। ব্যাপক মূল্যায়নটা কি? কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ইংরেজিতে বলছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করার সামগ্রিক উপায়, মানে একটা শিক্ষার্থীকে হোলিস্টিকভাবে ইভ্যালুয়েট করব। ইভিএসের ব্যাপক মূল্যায়নের জন্য একজন ইভিএস শিক্ষক তার ছাত্রদের মূল্যায়ন করতে পারেন এমন উপায়গুলি হলো, কিভাবে তাদেরকে মূল্যায়ন করবে? কার্যক্রমের মূল্যায়নের সময় রেটিং স্কেল ব্যবহার করা। 2 নম্বর, পোর্টফোলিও এবং শিক্ষকদের পর্যবেক্ষণ করা। অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা মানে হাফ ইয়ারলি পরীক্ষা এবং অ্যানুয়ালি পরীক্ষা। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। তারপর নেক্সট বলছে, দেখো এটা আবার ইংলিশে রয়েছে। বলছে ইভিএস সিলেবাস ইজ ডিভাইডেড ইন্টু 6 থিম। তাহলে ইভিএসের সিলেবাসের 6টা থিম রয়েছে। ভালো করে দেখো, এবার কিন্তু ভালো করে দেখো। একটা হচ্ছে কি ওয়াটার মানে জল, 2 নম্বর হচ্ছে রিলেশনশিপ, 3 নম্বর বলছে ফুড, ট্রান্সপোর্ট, শেল্টার এবং হাউ থিংস ওয়ার্ক। এগুলো হচ্ছে ইভিএসের 6টা থিম। স্টেটমেন্ট 2 বলছে দ্য থিম অফ দ্য ইভিএস ক্লোজ টু দ্য চিলড্রেন লাইফ। তাহলে এই সমস্ত থিমগুলো মানে বাচ্চাদের লাইফের সঙ্গে সম্পর্কিত। কি বলছে? স্টেটমেন্ট 1 ট্রু, মানে 2 হচ্ছে ফলস। তারপরে এরকম বলা হয়েছে, দেখো স্টেটমেন্টগুলো বলছে স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট 2 ইজ ট্রু। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট, কারণ 6টা থিম আমি যেটা পড়লাম, এই 6টা থিম কিন্তু এখানে রয়েছে। কিন্তু এখানে দেখো একটা ছিল কি ফুড ছিল, ঠিক আছে, একটা ছিল কি ভ্রমণ ছিল মানে ট্রাভেল ছিল, সেটা ট্রান্সপোর্ট কিন্তু ছিল না, শেল্টার ছিল, এটা ছিল, আর রিলেশনশিপ ছিল, ঠিক আছে, এইগুলো ছিল কিন্তু, আর বাকি ট্রান্সপোর্টটা কিন্তু ছিল না। মনে থাকবে, এটা হচ্ছে সঠিক আনসার। এখানে অপশান নাম্বার এ ভুল, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট।
চলো নেক্সট কোশ্চেন বলছে আপনি চান যে শিক্ষার্থীরা পিয়ার লার্নিং কৌশল দ্বারা শেখে, মানে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে শেখে। গ্রুপ গঠনের জন্য আপনি কোন কৌশলটি অবলম্বন করবেন? অংশগ্রহণ এবং সহযোগিতার উপর ভিত্তি করে একটি ভিন্ন ধর্মী গ্রুপ তৈরি করবেন, মানে একটা গ্রুপ তৈরি করবে যেখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকবে এবং সেখানে প্রত্যেকে কিন্তু সহযোগিতা করবে। 2 নম্বর বলছে একই লিঙ্গ, মানে ছেলেদের গ্রুপ আলাদা মেয়েদের গ্রুপ আলাদা, এভাবে করবে। অপশান নাম্বার 3 বলছে রোল নাম্বার অনুযায়ী করবে। অপশান নাম্বার 4 বলছে পরীক্ষায় তাদের স্কোর অনুযায়ী করবে, যারা ভালো পরীক্ষা স্কোর করে তাদেরকে একটা গ্রুপ, যারা কমা করে তাদের আলাদা গ্রুপ, এমনভাবে করবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশান এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্ট চাইল্ড সেন্ট্রিক স্ট্র্যাটেজি ইন টিচিং ইভিএস প্রাইমারি লেভেল? তো বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে শিশুকেন্দ্রিক পদ্ধতি কোনটা? ডিসকাশন, ডেমনস্ট্রেশন, লেকচার, সার্ভে। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করবে। তাহলে ডিসকাশন, ডেমনস্ট্রেশন, লেকচার এবং সার্ভে, কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে সঠিক আনসার হবে কি ডিসকাশন, এ এবং ডি। এ এবং ডি হচ্ছে কারেক্ট, ডেমনস্ট্রেশন এবং লেকচার কিন্তু হবে না। তাহলে এ ডি হচ্ছে কারেক্ট। কোথায় রয়েছে দেখো, ভালো করে দেখো, অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট, এ ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? চলো লাস্ট কোশ্চেন বলছে এ আর উভয় পড়ুন। বলছে রেশম কীট তার কীটকে তার গন্ধ দ্বারা বহু কিলোমিটার দূরে থেকে খুঁজে নিতে পারে। অপশান নাম্বার মানে আর বলছে কিছু স্ত্রী কীটপতঙ্গ ফেরোমন হচ্ছে এমন এক ধরনের মানে প্রাণীর একটা মানে রাসায়নিক জিনিস, যেটা কি হয় মানে যেটার ফলে তাদের সঙ্গীকে খুঁজে ফেলে। বোঝা গেল? তাহলে কী হবে অ্যান্সার বলো? তাহলে এখানে সঠিক আনসার কী হবে? যে এখানে আমাদের সঠিক আনসার এ এবং আর উভয় সঠিক, এবং আর হচ্ছে এর ব্যাখ্যা। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা প্রাণী কিন্তু ফেরোমনের মাধ্যমে কিন্তু তাদের সঙ্গীকে খুঁজে পায়। তো টোটাল 19টা প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরও আমরা কিছু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।